2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন, যা ছাত্র আবু সাঈদের মৃত্যুর পর এক গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। এই আন্দোলন, যা শুরু হয়েছিল সাধারণ মানুষের অধিকারের দাবিতে, তা শেষ হয়েছিল এক ভয়াবহ রক্তস্নানে। বিশেষ করে ঢাকার যাত্রাবাড়ি এলাকা পরিণত হয়েছিল এক বধ্যভূমিতে। আজ আমরা ফিরে দেখব সেই দিনের ঘটনা, যা দেশের ইতিহাসে পুলিশের হাতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে। বিবিসি এর এক অনুসন্ধানী প্রতিবেদন উন্মোচন করেছে চাঞ্চল্যকর সব তথ্য, যা এই হত্যাকাণ্ডের নেপথ্যের সত্যকে তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী শুধু যাত্রাবাড়িতে একদিনে কমপক্ষে 52 জন আন্দোলনকারী নিহত হয়েছিলেন। কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনের কারিগর কারা? বিবিসি এর অনুসন্ধান নতুন ফরেনসিক তথ্য এবং সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছে, যা এই ঘটনার গভীরে আলোকপাত করে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল 18 জুলাই ফাঁস হওয়া একটি ফোনালাপ। ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই প্রাণঘাতী হামলার অনুমোদন দিয়েছিলেন। ফোনালাপে শোনা যায় তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই ফোন কলের কণ্ঠস্বর মিলিয়ে নিশ্চিত করেছে যে সেটি শেখ হাসিনার কণ্ঠ। এই ফোনালাপ এবং অন্যান্য প্রমাণ বাংলাদেশ পুলিশকে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করে। টানা 36 দিনের অস্থিরতার সময় শত শত ভিডিও, ছবি ও নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে কিভাবে পুলিশ নির্বিচারে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। 5 আগস্টের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। সেদিন যাত্রাবাড়িতে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মানব ঢাল হিসেবে অবস্থান করছিলেন, যা পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণ করে রেখেছিল। কিন্তু সামরিক সদস্যরা এলাকা ছাড়ার পরই পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এর ফলে মুহূর্তের মধ্যেই শান্ত এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। মিরাজ নামের এক আন্দোলনকারী, যিনি ভিডিও ধারণ করছিলেন, পুলিশের গুলিতে নিহত হন তিনি। শুধু 5 আগস্ট নয়, এর আগের কদিন ধরেও ঢাকা জুড়ে সামরিক গ্রেডের রাইফেল মোতায়েন ও ব্যবহার করা হয়েছিল। আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন কতটা ভয়াবহ আকার ধারণ করেছিল তা এসব প্রমাণই স্পষ্ট। যাত্রাবাড়ি ঢাকার সঙ্গে চট্টগ্রামের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এটি আন্দোলনের একটি মূল কেন্দ্র হয়ে ওঠে। এই হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছাড়াও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তার নামও জড়িত হিসেবে উঠে এসেছে। এর মধ্যে তৎকালীন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের প্রধান হাবিবুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অন্যতম। সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট 203 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে, যাদের মধ্যে 73 জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তবে শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এবং মাত্র 60 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা এখনও বিচার এড়িয়ে চলছেন। এখন দেখার বিষয়, এই অনুসন্ধানী প্রতিবেদনটি এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে কী প্রভাব রাখে। ভুক্তভোগীদের পরিবারগুলো কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে, নাকি এই কালো অধ্যায় বাংলাদেশের ইতিহাসের শুধু একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে? যাত্রাবাড়ির 52টি জীবন বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত সাক্ষী। এই প্রতিবেদন কেবল একটি ঘটনাকে সামনে আনেনি, বরং জবাবদিহিতা ও ন্যায় বিচারের কঠিন প্রশ্ন ছুঁয়ে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ঘটনার থেকে শিক্ষা নিতে পারে এবং নৃশংসতা পুনরাবৃত্তি না হয়, সেটাই এখন সবার প্রত্যাশা।